দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। সেচের ঘাটতি হলে ব্যাহত হবে বোরোর উৎপাদন, অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের পরামর্শ। গ্যাস সংকটে 40% পর্যন্ত উৎপাদন কমেছে শিল্প কারখানায়। গ্যাসের দাম আরও বাড়লে নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগে। দেশের ব্যাংক খাতের ঋণমান কমালো ক্রেডিট রেটিং সংস্থা মুডিস। উচ্চ মূল্যস্ফীতি, সুদহার আর খেলাপি ঋণের কারণে ঝুঁকি বাড়ার শঙ্কা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলতি বোরো মৌসুমে সেচের ঘাটতি হলে ব্যাহত হবে উৎপাদন। বিষয়টি বিবেচনায় নিয়ে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। একই সাথে তাগিদ দিয়েছেন প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিক জ্বালানি নিশ্চিতের। জহিরুল হুদার ক্যামেরায় আরও জানাচ্ছেন রঞ্জিবুল মিজান। মানিকগঞ্জের কৃষক ওয়াসিম আকরাম সেচের সুবিধার্থে 2 যুগ আগে পল্লী বিদ্যুতের আওতায় এই পাম্পটি স্থাপন করেন তিনি, যার মাধ্যমে চলতি বোরো মৌসুমে প্রায় 32 বিঘা জমিতে সেচ সরবরাহ করছেন। এজন্য প্রতিদিন গড়ে 12 ঘন্টা পাম্পটি চালু রাখতে হয়। তবে পানির চাহিদা যতই বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। ফলে সামনের দিনে পর্যাপ্ত সেচ সরবরাহ করতে পারবে কিনা তাই নিয়ে দুশ্চিন্তায় এই কৃষক। এখন যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, খারাপ না। আর সামনের যে থরের সময়টা আমাদের কারেন্ট নিয়মিত থাকলে পরে আমাদের জমির ফসলের কোনো সমস্যা হবে না। তথ্য বলছে দেশে এমন সেচ পাম্প রয়েছে 3,09,372টি। প্রতি বছর শস্য উৎপাদনের জন্য এসব পাম্পে বিদ্যুতের প্রয়োজন হয় 2,704 মেগাওয়াটের মতো, যার সিংহভাগই অর্থাৎ 2,300 মেগাওয়াট আসে পল্লী বিদ্যুতের মাধ্যমে। বাকি চাহিদার 184 মেগাওয়াট সরবরাহ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 163 মেগাওয়াট নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি সরবরাহ করে 57 মেগাওয়াট বিদ্যুৎ। রাত 11টা থেকে 7টা পর্যন্ত যাতে সেচ পাম্পগুলো পরিচালনা করেন, যার ফলে আমাদের এই সেচ মৌসুমে বিদ্যুতের ঘাটতি কখনোই হয় নাই, অতীতে হয় নাই এবং ভবিষ্যতে হবে না বলে আশা করছি আর কি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেবে দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 27,500 মেগাওয়াটের বেশি, যা বর্তমান চাহিদার প্রায় দ্বিগুণ। মূলত সঞ্চালন লাইনের ত্রুটি ও বৈদেশিক মুদ্রার সংকটের কারণেই প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। ইতোমধ্যে যার প্রভাব পড়তে শুরু করেছে বোরো মৌসুমে। এমন অবস্থায় খাদ্য নিরাপত্তায় যেন ঝুঁকি তৈরি না হয়, সেজন্য চলতি মৌসুমে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। আমরা কৃষিকার্যের জন্য জ্বালানিকে নিশ্চিত করতে না পারি এবং কৃষির উপরে যদি কোনো আঘাত আসে, তাহলে কিন্তু আমাদের যে খাদ্য নিরাপত্তা সেটাকে কিন্তু ঝুঁকির মধ্যে ফেলবে। গত 2 বছর মূল্যস্ফীতি চড়া থাকার ফলে যেটা হয়েছে, অনেক হাউসহোল্ড কিন্তু তারা অলরেডি খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছেন। বোরো মৌসুমে আমাদের ধান উৎপাদনে যদি সেচ আমরা দেওয়ার জন্যে যদি সঠিকভাবে আমরা সঠিক সময়ে আমরা যদি বিদ্যুৎ দিতে না পারি, তাহলে কিন্তু এটা আমাদের খাদ্য নিরাপত্তা, ধান উৎপাদনের ক্ষেত্রে একটা বিরাট একটা সমস্যার সৃষ্টি করবে। এটাকে মাথায় রেখেই উৎপাদনে বোরো মৌসুমে উৎপাদনে এই সেচের জন্যে বিদ্যুৎ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, তার জন্য ব্যবস্থাগুলো এখনই নিতে হবে। হিসাব বলছে দেশের মোট সেচের চাহিদার 80% পূরণ হয় বিদ্যুতের মাধ্যমে, বাকিটা পূরণ করা হয় ডিজেল দিয়ে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছে দেশের শিল্প কারখানাগুলো। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় উৎপাদন কমেছে 30 থেকে 40% পর্যন্ত। বন্ধ হয়েছে 2 শতাধিক কারখানা। ব্যবসায়ীরা বলছেন, রমজান ও গরমে বিদ্যুতের চাহিদা বাড়ায় গ্যাসের বড় অংশ চলে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। এমন অবস্থায় নতুন করে গ্যাসের দাম বাড়ালে উৎপাদন কমবে, থমকে যাবে বিনিয়োগ। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। দেশে দৈনিক গ্যাসের চাহিদা 4,000 মিলিয়ন ঘনফুট থাকলেও সরবরাহ করা হয় 2700 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে 1,900 মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি থেকে 800 মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয়। ফলে প্রতিদিন গ্যাসের ঘাটতি থাকে 1300 মিলিয়ন ঘনফুট। সরকার 15 PSI চাপের গ্যাস দেওয়ার কথা বললেও ব্যবসায়ীদের দাবি আদতে কারখানাগুলো পায় 3 থেকে 4 PSI, যেখানে কিছু মেশিন চলতে লাগে 5 থেকে 6 PSI। ফলে গ্যাসের চাপ না থাকায় অধিকাংশ সময়ই বন্ধ রাখতে হয় এইসব মেশিন। সব মিলে চাহিদা মতো গ্যাস না থাকায় কারখানায় উৎপাদন কমেছে 30 থেকে 40% পর্যন্ত। বর্ধিত মূল্য পাওয়ার পরেও যেটা আমাদের সাথে কমিটমেন্ট ছিল যে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে কন্টিনিউয়াস আনইন্টারাপ্টেড গ্যাস সরবরাহ করবে, সেটাও যদি আমরা পাইতাম তাহলেও কিন্তু আমরা উৎপাদন দিয়ে
এই লসটা কাভারের একটা ব্যবস্থা করা যেত, কিন্তু আনফরচুনেটলি সেটা কিন্তু আমরা পাচ্ছি না। 15 PSI প্রেসারে গ্যাস দেওয়ার কথা, কখনোই আমরা 3, 4, 5 বা কখনো যদি খুব ভালো হয় 7, 8 পর্যন্ত পেয়েছি, 15 PSI কখনোই পাইনি। এমন সময়ে আবারও গ্যাসের দাম বাড়াতে চায় সরকার। শিল্পের জন্য 152% পর্যন্ত গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ফেব্রুয়ারির শেষে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। বর্তমানে শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা এবং ক্যাপটিভ পাওয়ারে 30 টাকা 75 পয়সা। নতুন শিল্পের জন্য এটি বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাবের উপর শুনানি হয়। সরকার থেকে একটা কথা বলে যে উনি গ্যাসের দাম বাড়াচ্ছে, এখানে উনির পলিসিটাও সঠিক না। কারণ আসলে কি উনি কি পর্যাপ্ত গ্যাস দিতে পারবে? উনি বলতে পারে যে আপনি যদি গ্যাসের দামটা বাড়তি দেন আমি LNG ইম্পোর্ট করে আপনাকে দেব, কিন্তু LNGর মতো একটা পণ্য ইম্পোর্ট করে দেশের ইন্ডাস্ট্রিকে চালানো কতটুকু সঠিক, এটাও আমাদের একটা প্রশ্নবিদ্ধ। দাম বৃদ্ধির এ প্রস্তাবকে অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। আমদানি করা LNGর সাথে দেশে উত্তোলন করা গ্যাসের ব্লেন্ডিং খরচ 22 টাকার বেশি নয় বলে মনে করেন তারা। ব্যবসায়ীদের দাবি, গ্যাসের সিস্টেম লস, বিশেষ করে অবৈধ সংযোগ ও গ্যাস চুরি বন্ধ হলে 13,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব। এটা তো ব্লেন্ড করে মূল্যটা নির্ধারণ হবে। তারা যদি বলে LNG আমরা এততে আমদানি করছি, এইটার পুরা বিল আপনি দিবেন, তা তো না। কারণ তারা যখন LNG আমদানি করে ন্যাশনাল গ্রিডে লাইনে যখন গ্যাসটা সরবরাহ করে, সেখানে আমাদের ন্যাচারাল গ্যাস যেটা বাংলাদেশের মানে ইয়ে থেকে উত্তোলন করছে, সেটাও কিন্তু একই লাইনে যাচ্ছে। তো সেটার দাম আর আমদানিকৃত LNGর মূল্য দুইটাকে একসাথে ব্লেন্ড করে সরবরাহ করলে মূল্যটা কত দাঁড়ায়? আমরা এর আগে হিসাব করে দিয়েছিলাম, ম্যাক্সিমাম 22 টাকা দাঁড়ায়। এদিকে রমজান ও গ্রীষ্মে বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণে বিদ্যুৎ কেন্দ্রে বাড়তি গ্যাস সরবরাহ করবে সরকার। এতে শিল্পে গ্যাস সংকট আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বিশিষ্ট শিল্পোদ্যোক্তা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাপেক্স ফুটওয়্যার ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহির দাফন বনানী কবরস্থানে সম্পন্ন হয়েছে। গতকাল রাতে সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আসার পর সকালে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। এরপর মরদেহ নেওয়া হয় গুলশানের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা হয়। জোহরের পর ঢাকার গুলশান আজাদ মসজিদে হয় তৃতীয় জানাজা। ব্যবসায়িক মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ আপামর জনতা ও সহকর্মীরা বিনম্র শ্রদ্ধা জানান তাকে। এরপর বনানী কবরস্থানে দাফন করা হয় দেশের শিল্প ও আর্থিক খাতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব সৈয়দ মঞ্জুর এলাহিকে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83। হি ইজ অলওয়েজ স্মাইলিং। একটা মানুষ সবকিছু করে, সবকিছু হাসি খুশি এবং কোনো পক্ষপাত হন নাই। উনি ব্যবসা করার জন্য কোনো পক্ষ অবলম্বন করেন নাই। এইটাই তো এক্সাম্পল। সবচেয়ে রাজস্ব আয়ের কীভাবে হতে পারে সেগুলো নিয়ে চিন্তা করছেন। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে কীভাবে দাঁড়াতে পারবে সেইগুলো নিয়ে চিন্তা করেছেন। সততার সঙ্গে ব্যবসা করে যে সফল হওয়া যায় তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত সৈয়দ মঞ্জুর এলাহি। উনি ছিলেন দেশপ্রেমিক ব্যবসায়ী। আমাদের দেশের জন্য, আমাদের দেশের কর্মসংস্থানের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য তার যে চিন্তা ভাবনা ছিল, এটা ছিল অনেক অগ্রসর। 60-এর দশকে যে তরুণরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন এবং তারপরে নানাভাবে নিজেদেরকে দেশের কাজে নিয়োজিত করার যারা উদ্বুদ্ধ ছিলেন, সৈয়দ মঞ্জুর এলাহি তাদের অন্যতম। উনি কথা কম বলতেন কিন্তু শুনতেন। আমরা হয় কি কথা শুনতে চাই না, উনি শুনতেন, পুরো জিনিস শুনতে একটা কথাই বলতেন এবং একটা কথার মধ্যে কিন্তু সব কিছু আমি যা জানতে চাই ওনার সব উত্তর কিন্তু একটা কথা থাকতো। উনি সবসময় যেটা বলতেন যে ইথিক্যাল প্র্যাকটিসটা করো, ভালো মানুষ হবা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের ব্যাংক খাতের ঋণমান কমিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস, নামিয়ে এনেছেন B1 থেকে B2-তে। বুধবার সংস্থাটি এমন প্রতিবেদন প্রকাশ করেছে যাদের বিশ্লেষণ অনুযায়ী উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ সুদ হার, বাড়তে থাকা খেলাপির হার ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ঝুঁকির মুখে পড়তে পারে দেশের ব্যাংক খাত। একটি দেশের ব্যাংক বা আর্থিক খাত কতটা শক্তিশালী, ঋণ পরিশোধে সেই প্রতিষ্ঠান বা দেশের আর্থিক সক্ষমতা কতটা, তা বোঝা যায় ক্রেডিট রেটিং থেকে।
আর বিভিন্ন দেশের এমন আর্থিক খাতের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করে থাকে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডিস, যাদের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ব্যাংক খাতের ঋণমান B1 থেকে B2-তে নেমে এসেছে। অর্থাৎ সংস্থাটি দেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল থেকে নামিয়ে এনেছে নেতিবাচক অবস্থায়। যেহেতু তারা দেখছে যে আপনার নন পারফর্মিং অ্যাসেট বাড়ছে, সেজন্য একটা রাইজিং অ্যাসেট ট্রিক সেটা ওরা বলছে। তারপরে আপনার ইকোনমি স্লোডাউন হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ওভারঅল ইকোনমির ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট সিগনিফিকেন্টলি কমে গেছে। আপনার মানুষ কিভাবে এফডিআই আসছে না, আপনার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গট স্ট্যাগনেন্ট ফর মেনি ইয়ার্স। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ইজ অলসো নট হেল্পিং দ্য কজ আলটিমেটলি। তো এই কারণেও দেখা যাচ্ছে এখানে একটা ইকোনমিক একটা ইস্যু আছে। তারপরে ইনফ্লেশন ইজ হাই। এই তিনটা মোটামুটি এই তিনটা কারণে তারা ব্যাংকিং সেক্টরকে আরো ডাউনগ্রেড করেছে, আউটলুক নেগেটিভ। মুডিস বলছে বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপির পরিমাণ বাড়ায় বেড়েছে সম্পদের ঝুঁকির পরিমাণ, যেখানে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। সংস্থাটি বলছে বাড়তে থাকা খেলাপি ঋণের পরিমাণ ও দুর্বল মুনাফার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে থাকবে মূলধন সংকট। সরকার এই ব্যাংকগুলোকে সহায়তা না দিলে অবস্থার কোনো উন্নতি হবে না। তবে এইসব চ্যালেঞ্জের মাঝেও ঋণ প্রবৃদ্ধি কমায় সামগ্রিক মূলধন পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে মুডিস। অ্যাসেট কোয়ালিটি ডেট্রেট করছে সেটা কিন্তু ওরা ডিসক্লোজ করতে না, কিন্তু এখন তো ডিসক্লোজ করতেছে, তাই না? তো এখন যেটা আছে সেটা থেকে খারাপ হবে বলে আমি মনে করি না, কারণ গভর্নেন্স ইমপ্রুভ করবে, তারপরে লেন্ডিং স্ট্যান্ডার্ডও ইমপ্রুভ করবে, তাই না? যেটা ডেট রেট করবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করার জন্য আমাদের এখন এই জিনিসগুলোকে ডিসক্লোজ করতে হবে। এটা তো আমি ভবিষ্যতের জন্য ভালো দিক মনে করি, এটা খারাপ দিক না। যে ভুলের জন্য আমাদের এনপিএল বেড়েছে সেই ভুলগুলি আর করা যাবে না। তারপর আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি সেটাকে আমাকে বাড়াতে হবে, এবং সেখানে আমাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা আছে সেখানে আমার কিভাবে ক্যাপিটাল বাড়ানো যায় সেইগুলোকে বাড়াতে হবে। তারপর আমাদের প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যেটা পিপিপি, সেখানে আমাদেরকে আরো কাজ করতে হবে। 4-5টা জায়গায় যদি হাত দিতে পারি তাহলে আমরা মনে করি সামনের সময় ব্যাংকিং সেক্টরটা উঠে দাঁড়াবে, সাথে সাথে আমাদের ইকোনমি অলসো পুনরুদ্ধার করা যাবে। মুডিসের পূর্বাভাস বলছে চলতি অর্থবছর শেষে দেশের প্রকৃত জিডিপি নেমে আসবে 4.5%। 2025 সালের পুরোটা সময় জুড়ে মূল্যস্ফীতির উচ্চ হার 9.8% থাকার আশঙ্কাও জানিয়েছে সংস্থাটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রমাণসহ দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের ধরিয়ে দিলে অভিযুক্তকে চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, কাউকে খাতির করে কর ছাড় দেয়া কিংবা অন্যায়ভাবে কারো ওপর কর চাপানো বন্ধ করা হবে। জানান, ব্যবসায়ীরা নানা অজুহাতে ট্যাক্স কমানোর দাবি করে, যা অযৌক্তিক। আগামী বাজেটে কর সংক্রান্ত সুযোগ সুবিধার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে হাজির হয় গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স, ফার্নিচার্স এক্সপোর্টার্স সহ প্রায় 1 ডজন ব্যবসায়ী সংগঠন। তাদের অভিযোগ ছিল রাজস্ব কর্মকর্তারা নানাভাবে উদ্যোক্তাদের হয়রানি করে। এছাড়া ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ প্রাপ্তির সাথে ট্যাক্স কমানোর দাবি জানান। আমরা তো স্যার করজাল থেকে বের হতে পারছি না। আমাদের 40% ভ্যালু অ্যাড করে তার উপরে 15% মান্থ এন্ডে আমাকে ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে আপনার সার্কেলে। ক্যাপিটাল মেশিনারিজে ডিউটি পাচ্ছে, 1% অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে, আর র মেটেরিয়ালটা আনতে গেলে এইটা তখন ওই 37% অ্যাসেসমেন্ট। আবার প্লেটের তো অনেক জটিলতা। আমি যদি ট্যাক্স কাঠামোটা সুন্দর করে নিয়ে আসতে পারি, এই ইয়ং এন্টারপ্রেনার গুলি এই দেশে আপনাকে যথেষ্ট পরিমাণ কর দিয়ে সুন্দরভাবে ব্যবসা করার জন্য উজ্জীবিত করবে। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব কর্মকর্তাদের ব্যবসা বান্ধব হওয়ার কোনো বিকল্প নেই। কাউকে বিশেষ সুবিধা আর কারো উপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেয়া চলবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তের নামে সময় নষ্ট না করে চাকরিচ্যুত করা হবে। এখানে আমাদেরও দোষ আছে, আপনাদেরও দোষ আছে, বুঝতে হবে। এখন এই যে পরস্পরের প্রতি অবিশ্বাস আছে, ইনকাম ট্যাক্স অথরিটি মনে করে ওনাদের সকল ট্রানজাকশনের ছোট্ট একটা পোর্শন ওরা এখানে দেখাইছে, সব দেখেনি। আর আপনারা মনে করেন সবটা যদি দেখাই আমাকে এমন ট্যাক্স করবে আমি আর জীবিত থাকতে পারবো না। রাজস্ব আহরণের চাপ থাকলেও নতুন বাজেটে ব্যবসায় উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা বাড়াতে অগ্রিম আয়কর, ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কাঠামোতে ব্যবসা বান্ধব পরিবর্তন আনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। সমস্ত খরচ, অতিরিক্ত খরচ সব বাদ দিয়ে তো প্রফিট ক্যালকুলেট করবেন। তা আপনি তো বলছেন আপনার প্রফিট নাই, তো প্রফিট যদি না থাকে 15% ট্যাক্স হলেও নাই, 25% হলেও নাই, 50% হলেও নাই। টেক্সটাইল ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের আদেশ জারিরও নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 9 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5225-এ। হাত বদল হয়েছে 414 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 163টির, কমেছে 154টির, আর অপরিবর্তিত রয়েছে 77টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে, তবে আজকেও মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল বিয়ারিশ নেচারের। এই সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল 5204 এবং তা ফাইনালি 22 পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন ফাইনালি দাঁড়িয়েছে 5226 পয়েন্টসের। পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল মাত্র 400 কোটি টাকার মতো। এটা মার্কেটে লো ইনভেস্টর পার্টিসিপেশনকে ইন্ডিকেট করে বলে আমরা মনে করি। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বাড়তে দেখা গিয়েছে 42% কোম্পানির প্রাইসের, কমেছে 39%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 19% কোম্পানির প্রাইসের। এবং ফাইনাল সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর। তবে ইন্টারেস্টিংলি আজকে ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ব্র্যাক ব্যাংক। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।